এই দেখো, সবাই এসে গেছে, কিন্তু নায়কের কোনো খোঁজ খবর নেই। সেই যে 30 মিনিট আগে ওয়াশরুমে গিয়েছে, এখনো খোঁজ খবর নেই। এখন কি করে গল্প শুরু করবো বলেন তো? আচ্ছা, আপনারা বসেন, আমি দেখি নায়কের বন্ধু কি করে। এ কি, নায়কের বন্ধু দেখি ঘুমাচ্ছে রেল স্টেশনে বসে বসে। আরে বাবা, ব্যাগগুলো সব চোরে নিয়ে যাবে তো। জাগো বড় ভাই, জাগো। ওই বড় ভাইকে তো ডাকলেও শুনবে না আমাদের কথা। চলেন এখান থেকে চলে যাই তাহলে। ওহো, আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমরা এখন রেল স্টেশনে আছি। বাকিটা না হয় নায়ক আসলে জেনে নিয়ে। আর কি বলবো, নাক ডেকে ঘুমাচ্ছে নায়কের বন্ধু, কিছু তো বলার নেই এখানে। চলেন তাহলে এই গল্পটা প্রথমে নায়কে দিয়েই শুরু করি। এখন নায়িকা কোথায় গেল, আবার কোথায় গেল, কোথায় গেল? এই তো পেয়ে গেছি। কিন্তু নায়িকা গাড়ি থেকে নেমে 1000 টাকা নিয়ে কোথায় যাচ্ছে? চলেন তো দেখি। ওহো, যাওয়ার আগে বলিনি, নায়িকার নাম মায়া। আর বলবো না, গল্পটা শুনতে থাকেন, তাহলে সব আস্তে আস্তে জেনে যাবেন। এইদিকে মায়া হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে গেল, গিয়ে দোকানের নাম সাইনবোর্ডে পড়ে পড়লো। ইয়াহু, পেয়ে গেছি ইত্যাদি সব। তার মানে এখানে পাওয়া যাবে সব। জলদি যাই। তারপর দোকানের ভিতরে গিয়ে দেখে একজন বয়স্ক লোক বসে আছে। তখন মায়া মনটা খারাপ হয়ে গেল আর মনে মনে বলল, এইটা তো দেখি ডেট ফেল বুড়া কাকু। কত আশা নিয়ে আসছি, সুন্দর দেখে একটা ছেলে বসা থাকবে, ধ্যাৎ, সব নষ্ট করে দিল। কি সাংঘাতিক মেয়ে দেখেছেন? দোকানে গিয়ে সুন্দর ছেলে খুঁজে। চলেন তো দেখি আমরা, মতলব কি, কিসের জন্য এমন করছে। তারপর মায়া ওই বয়স্ক লোকটার কাছে গিয়ে বলল, আচ্ছা কাকু, একটা কথা জিজ্ঞেস করি। বলো মামুনি, তুমি তো আমার মেয়ের মতন, একটা কেন 10টা কথা বলতে পারো, সমস্যা নাই, বলো। এই নিন 1000 টাকা। আর কি এর চেয়ে বড় আর একটা দামি নোট কি আছে? 1000 টাকার উপরে আর কোনো নোট নেই। কেন মামুনি, কি হয়েছে, কিছু লাগবে? তাই তো আসছি। তাহলে কি লাগবে বলো। আপনার দোকানের নাম ইত্যাদি সব, তার মানে এখানে সব পাওয়া যায়। আর টাকায় লেখা আছে দিতে বাধ্য থাকিবে। এই টাকা নিলেই আমি যা চাইবো তাই দিবেন, তাই তো? টাকা দিলে তো সব কিছুই পাবে। এখন কি লাগবে বলো মামুনি, দিব। আমায় সুন্দর দেখি মিষ্টি দেখে একটা বর এনে দিন। কিছুদিন জমিয়ে প্রেম করে বিয়ে করব। জলদি এনে দিন, আর থাকতে পারছি না বর ছাড়া। কোথাও খুঁজে পাচ্ছি না আমি। কি সাংঘাতিক দেখছেন মেয়েটার কাণ্ড, মতলব কি নিয়ে আসছে। এদিকে বয়স্ক লোকটা মায়ের কথা শুনে কাশতে লাগলো। তখন একটু পানি খেয়ে বলল, কি বললে, তুমি ফাজলামি করছো? ফাজলামো করছি না, সত্যি কথা বলছি। কোলবালিশ নিয়ে থাকতে আর ভালো লাগে না, তাই কোলবালিশ ছেড়ে বরটাকে নিয়ে থাকবো। বরের ফোন নাম্বার কোথাও খুঁজে পাচ্ছি না, আর শাশুড়ির ফোন নাম্বারও খুঁজে পাচ্ছি না। আম্মুকে বললাম বিয়ের কথা, কিন্তু বলে আমার বিয়ের বয়স হয়নি। এখন আপনি বর এনে দিন, টাকায় লেখা আছে দিতে বাধ্য থাকিবে। আর ইত্যাদি শপে এখানে সব পাওয়া যায়। এখন আমার একটা সুন্দর মিষ্টি দেখে বর দিন। ফাজিল মেয়ে তুমি, যাও আমার দোকান থেকে, এক্ষুনি চলে যাও। এই নাও তোমার টাকা, এখনই চলে যাও। ফাজলামো করতে আসছো, যাও। তারপর মায়া মন খারাপ করে বের হয়ে চলে আসলো আর মনে মনে বলল, আল্লাহ, কোথায় আমার মিষ্টি বরটাকে লুকিয়ে রাখছো? আর কতদিন কোলবালিশ নিয়ে থাকবো? আর থাকবো না। তুমি এক্ষুনি বলে দাও আমার বর কোথায়, আমি গিয়ে নিয়ে আসি। আর নয়তো আমার শাশুড়ির ফোন নাম্বার কই দাও, আমি কথা বলে নিয়ে আসছি। তখন হঠাৎ পেছন থেকে মায়ার কানে কেউ ধরলো। তখন মায়া তাকিয়ে দেখে তার আম্মু আর বলল, কিরে দুষ্টু মাইয়া, তুই এখানে কি করিস? এমন না বলে চলে গেলি কেন? আর এখানে কি করিস তুই? কি আর করবো, আমার বর খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছি না, তাই শাশুড়ির ফোন নাম্বার খুঁজতেছি। হ্যাঁ, শয়তান মাইয়া, ফাজলামি করিস? এই রেল স্টেশনে এসে বর খুঁজে কেউ, আর শাশুড়ির ফোন নাম্বার খুঁজে কেউ? এখানে অনেক মানুষ আছে, নিশ্চয়ই আমার বরটাও আছে, আর নয়তো শাশুড়ি আছে। ফাজলামো না করে চল তো। ফাজলামো না, সত্যি। যদি শাশুড়ির ফোন নাম্বার পাই, তাহলে জিজ্ঞেস করব আমার বরটাকে কোথায় আটকে রেখেছে, ছাড়ছে না কেন এখনো। তুই কি পাগল হয়ে গিয়েছিস? চল এখন জলদি, এখান থেকে ট্রেন এসে পড়বে। চল এক্ষুনি। ফাজিল মাইয়া দিন দিন বেশি দুষ্ট হয়ে যাচ্ছে। এই বলে
মায়ার আম্মু মায়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন মায়া আবার বলল, হ্যালো মিসেস শাশুড়ি, আমার মনের দরজার জানালা সব খুলে দিছি। শাশুড়ি, আপনি যেখানেই থাকেন না কেন জলদি আপনার ছেলেটাকে পাঠিয়ে দিন, আর নয়তো আপনার ফোন নাম্বার দিয়ে দিন, আমি আসছি। আবার দুষ্টুমি করছিস? চল এখন, সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। তাহলে বিয়ে করিয়ে দিচ্ছ না কেন আমায়? তোর এখনো বিয়ের বয়স হয়নি, আরো কিছু বছর যাক, তারপর আমাদের পছন্দ আর তোর পছন্দ মতো বিয়ে করিয়ে দিব। এখন চল তো। এই বলেই টেনে নিয়ে যাচ্ছে মায়াকে তার আম্মু। এই দাঁড়ান দাঁড়ান, নায়ক ওয়াশরুম থেকে বের হয়েছে, চলেন তাহলে নায়কের কাছেই চলে যাই আমরা এখন। গল্পের নায়ক হিসেবে তো আমি, তা আপনারা সবাই জানেন। তাহলে গল্পটা শুরু করা যাক, পরিচয় না হয় পরে জানবেন। এদিকে আমি ওয়াশরুম থেকে বের হয়ে এসে বন্ধুকে যেখানে বসিয়ে রেখে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি বন্ধু আমার ঘুমাচ্ছে। কেমনটা লাগে বলেন তো দেখি। ব্যাগের মাঝে 5 লাখ টাকা আছে, খালার বাসায় দিয়ে আসতে যাচ্ছি, আর সে কি সুন্দর ঘুমাচ্ছে টাকার ব্যাগ রেখে। তারপর জাহিদকে, ওহো আপনাদের আগে বলে দিই, জাহিদ হচ্ছে আমার বন্ধু। ডেকে উঠে বললাম, কিরে হয় তুই টাকার ব্যাগ রেখে ঘুমাচ্ছিস কেন? এখন যদি কেউ এসে ওই টাকার ব্যাগটা নিয়ে চলে যেত তখন আমি কি করতাম? তোরা কি ঘুমাইতে বলছি? খুব ঘুম পেয়েছে, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন যদি টাকার ব্যাগ কেউ নিয়ে চলে যেত তাহলে আমি খালার কাছে গিয়ে কি বলতাম, আর আম্মুর কাছে গিয়ে বা কি বলতাম? সরি দোস্ত, আর এমন হবে না। ঠিক আছে চল। আচ্ছা, তোর এত লেট হলো কেন ওয়াশরুম থেকে আসতে? আর বলিস না, এত সিরিয়াল পড়ছে ওয়াশরুমের সামনে, মনে হয় আজ সবার একসাথে আজ পেটে মোচড় দিয়েছে, তাই সিরিয়াল অনুযায়ী শেষ করে আসছি। আচ্ছা ঠিক আছে, চল এখন। তারপর আমি ব্যাগটা নিয়ে সাথে জাহিদকে নিয়ে আসতে লাগলাম। এদিকে মায়ের আম্মু মায়াকে টেনে নিয়ে আসলো। রেল স্টেশনে তখন একটা বয়স্ক লোক আসলো, ঠিকমতো ভালো করে হাঁটতে পারছে না, একদম বৃদ্ধ। বয়স্ক লোকটা তখন মায়ের কাছে এসে বলল, মারে কয়েকটা টাকা দিবি, খুব খিদে পেয়েছে, কিছু খাবো। তখন মায়া তার হাতে থাকা 1000 টাকা দিয়ে বলল, এই নাও 1000 টাকা, সামনে একটা হোটেল আছে, সেখানে গিয়ে পেট ভরে খাবে, ঠিক আছে? আরো লাগলে এসে বলো, আমি এখানে আছি। তখন বয়স্ক লোকটার চোখের পানি ঝরে পড়তে লাগলো আর বলল, মারে গতকাল রাত থেকে কিছু খাইনি, কেউ 20 টাকাও দেয়নি, কতবার চেয়েছি খাবার খাওয়ার জন্য, আর তুই 1000 টাকার নোট দিলি বলা মাত্রই। কান্না করো না, আগে গিয়ে এক্ষুনি পেট ভরে খাবার খাও, যাও। আর তোমার বাসায় কে কে আছে? কেউ নেই, আমি একা। তখন মায়া কিছু বলতে গিয়েও বলল না, আর লোকটা কান্না করতে লাগলো। তখন মায়া বলল, আচ্ছা তুমি বসো, আমি এক্ষুনি একটু আসছি, কোথাও যাবে না। মায়ার আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর মায়া গিয়ে হোটেল থেকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে আসলো, আর এসে বয়স্ক লোকটাকে একটা ভালো জায়গায় বসিয়ে কিছু বিরিয়ানি হাতে নিয়ে বলল, তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। না রে মা, তুই আমায় দে, আমি খেয়ে নিচ্ছি, তোর কষ্ট করতে হবে না। না, তোমার হাতে ময়লা, তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। তখন লোকটা হাঁ করলো আর মায়া খাইয়ে দিতে লাগলো। লোকটা মুখে খাবার নিয়ে কান্না করে দিল, হয়তো এটা সুখের কান্না। তখন মায়ার মাথায় হাত দিয়ে বলল, তোর মতো যদি সব বাবা মায়ের একটি এমন সন্তান থাকে, তাহলে আমার মতো এমন কিছু মানুষ রাস্তায় আজ না খেয়ে থাকতো না। তোর বাবা মা খুব ভাগ্যবান, তোর মতো এমন একটা ভালো মেয়ে পেয়েছে। দোয়া করি তোকে আর তোর বাবা মাকে যেন আল্লাহ ভালো রাখে সব সময়। তখন মায়া বলল, আচ্ছা তোমায় এখন থেকে আমি চাচা বলবো। আর একটা কথা, তোমার কি কোনো ছেলে মেয়ে নেই? চাচি কোথায়? না রে মা, তোর চাষি অসুস্থ ছিল, টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে আমায় ছেড়ে চলে গেছে। একটা মেয়ে ছিল, কিন্তু আমায় দেখতে পারে না, এখন কোথায় আছে সেটাও জানি না। এই দুনিয়ায় আর কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। কে বললো তোমার আর কেউ নেই? মনে করো আমি আছি, এখন থেকে আমি তোমায় দেখে রাখবো। তুমি এখানে কোথায় থাকো? এখানে রাস্তায় থাকি। তখন মায়ার সাথে তার বাসার একটা লোক ছিল, তাকে বলল, রহিম চাচা, আপনি ওনাকে আমাদের বাসায় নিয়ে যান, আর আপনার সাথে থাকার ব্যবস্থা করে দিন, যান। ঠিক আছে। না রে মা, তার দরকার নাই, আমি এখানে ঠিক আছি।
তোমার কোনো কথা শুনবো না, আমি যেতে বলছি, যাও। তারপর খাবারগুলো খাইয়ে দিয়ে রহিম চাচার সাথে বলল যেতে। তখন বয়স্ক লোকটা বলল, আচ্ছা মা, তুই কোথায় যাচ্ছিস? আমি আর আম্মু মামার বাসায় যাচ্ছি, কিছুদিন থাকবো। এটা আমার আম্মু। মায়ের আম্মু অবাক হয়ে দেখছিল সব এতক্ষণ কিছুই বলছে না। তারপর সবাই কিছু কথা বলে রহিম চাচাকে বলল যেতে, তারা দুজন চলে যাবে। তখন মায়া বলল, শোনো চাচা, তুমি যে দোয়া করলে তখন, এখন আর একটা দোয়া করো, আমি খুব তাড়াতাড়ি যেন একটা সুন্দর মিষ্টি বর পাই। তখন সবাই ফিক করে হেসে দিল। আর তখন বয়স্ক লোকটা বলল, চিন্তা করিস না মা, খুব তাড়াতাড়ি তোর মনের মানুষ পাবি। তারপর চলে গেল তারা। তখন মায়ার আম্মু বলল, আজ আমি খুব খুশি, আর সবচেয়ে বেশি খুশি আল্লাহ তোকে দিয়েছে আমায়। তাহলে এই খুশিতে আমায় বিয়ে দাও। তুই আবার দুষ্টুমি করছিস? তখন মায়া একটু সামনে তাকালো, তাকে অবাক হয়ে আছে আর খুশিতে লাফিয়ে বলল, আম্মু, পেয়ে গেছি আমার বর। ফাজলামি করিস না, চল এখন। সত্যি কথা বলছি, সামনে দেখো, ওই যে সাদা শার্ট পরে আছে আমার বর। ক্রাশ খেয়ে গেছি 1 কেজি। তখন মায়ের আম্মু তাকিয়ে দেখে বলল, মাশাল্লাহ, খুব সুন্দর, পছন্দ হয়েছে আমাদের। এখনই গিয়ে কথা বলবো বিয়ে তোর জন্য। না, আগে প্রেম করি, তারপর না হয় বিয়ে দিও। কি করব আমি এখন? হায়, আমার মন তো তার জন্য এখনই পাগল হয়ে গেছে। কি করে বেঁধে রাখবো আমি আমার মন? দিওয়ানা হয়ে গেছি তার জন্য এখন। এদিকে আমি আসছিলাম। তখন জাহিদ বলল আমায়, দোস্ত, ওই দেখ, তোকে একটা মেয়ে চুমু খাচ্ছে। কি বলিস তুই? আমায় আবার চুমু দিল কখন? সামনে তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। তখন সামনে তাকিয়ে দেখি সত্যি একটা মেয়ে আমায় দূরে থেকে গালে হাত দেওয়ার মতো করে কিস করছে। তখন আমি বললাম, এটা আবার কোন পাগল, চল তো দেখি। চল। তারপর আমি মেয়েটির সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, আপনি এমন করছেন কেন আমার দিকে তাকিয়ে? মায়া এক নজরে তাকিয়ে আছে আর তার ঠোঁটে কামড় দিয়ে মুচকি মুচকি হাসছে, কোনো কথা বলছে না। তখন মায়ের আম্মু বলল, কি করেছে আমার মেয়ে? এটা আপনার মেয়ে? এটা আমার মেয়ে। কি হয়েছে? আমায় চুমু খাচ্ছিল আমি যখন দূরে ছিলাম। ভুল বুঝছো তুমি বাবা, আমার মেয়ে তার মামার বাড়িতে যাচ্ছে তো অনেক বছর পর, তাই খুশিতে একটু দুষ্টুমি করেছে। তাই বলে এমন দুষ্টুমি করে? এই প্রথম এমন মেয়ে দেখলাম। আচ্ছা ঠিক আছে। তারপর আমি সেখান থেকে চলে আসছিলাম। তার আগে ট্রেন এসে থামলো। তখন আমি গিয়ে জলদি ট্রেনে উঠে পড়লাম। এদিকে মায়া এখনো তাকিয়ে আছে। তার আম্মু মায়ের মাথায় টোকা দিয়ে বলল, কিরে, আর তাকিয়ে কি দেখিস? এখন তো চল, ট্রেন এসে গেছে। আর এমন দুষ্টুমি করলে কেন ছেলেটার সাথে? আমার বর, আমি দুষ্টুমি করব, তা তোমার কি? বর মানে? তোর সাথে তো এখন বিয়ে দেয়নি, তাহলে বর হলো কি করে? দাওনি দিবে, কিন্তু বর আমার হবে। যখন সামনে আসলো তখন কিছু বললি না কেন? তখন তাকে দেখেছিলাম, এখন জলদি চলো, খুঁজে বের করতে হবে, আর নয়তো আবার হারিয়ে যাবে। ঠিক আছে, চল। তারপর মায়ের আম্মু ট্রেনে উঠে আমার সামনে সিটে বসলো। মায়া তো খুব খুশি আমার সঙ্গে বসতে পেরে। বসে মায়ের আম্মু বলল, কোথায় যাবে তুমি বাবা? আমি খালার বাসায় যাবো একটা কাজে। আপনারা কোথায় যাচ্ছেন আন্টি? আমি যাচ্ছি আমার বাপের বাড়ি, অনেক বছর হলো যাই না, তাই যাচ্ছি কিছুদিনের জন্য। তা তোমার খালার বাসা কোথায়? আমার খালার বাসা কুমিল্লা। ও, আমিও কুমিল্লা যাব, আমার বাপের বাড়ি ওইখানে। কুমিল্লা কোথায় যাবে? আমি কুমিল্লা মাস্টারের বাসার পাশে যাব, সেখানেই আমার খালার বাসা। ও, খুব ভালো, আমিও ওই মাস্টার বাড়ির সামনে যাব, তাহলে একসাথে যাওয়া যাবে। তারপর এভাবেই কথা বলছিলাম মায়ের আম্মুর সাথে। তখন আমি মায়ের দিকে তাকিয়ে দেখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না। তখন মায়া তার হাত বাড়িয়ে দিয়ে বলল,
হাই, আমি মায়া। তখন আমিও আমার হাত বাড়িয়ে দিয়ে বললাম। মায়া সাথে সাথে আমার হাত ধরে ফেললো। আমি বললাম, আমার নাম নীরব আহমেদ, আর আমার পাশে যে আছে আমার বন্ধু জাহিদ। তারপর মায়া আর কিছু বলল না, আমার হাত ধরে রেখে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তখন আমি তার হাত ছাড়িয়ে তার আম্মুর সাথে কথা বলতে লাগলাম। 1 ঘন্টা পর চলে আসলাম। ট্রেন থেকে নেমে চলে আসবো, তখন মায়ের আম্মু বলল, এই ছেড়ে দাঁড়াও, কোথায় যাও? এদিকে আসো, আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে, সেটা দিয়ে যাব, চলো। আন্টি আপনি যান, আমি রিক্সা নিয়ে চলে যাব। একটা চড় দিব, আসো আমার সাথে। তারপর চলে গেলাম তাদের সাথে। মায়ের আম্মু গিয়ে গাড়ির সামনে বসলো, আর আমি পিছনে বসেছি। তখন মায়া এসে আমার পাশে বসলো। তখন কেমন জানি লাগতে শুরু করলো, এই প্রথম কেউ আমার পাশে বসেছে। তাই যখন জাহিদ এসে বসবে, তখন মায়া বলল, আপনি একেবারে পিছনে বসেন। তখন জাহিদ গিয়ে পিছনে বসলো। আমি আর কিছু বললাম না, কারণ গাড়িটা তো আর আমার না যে কিছু বলবো। তখন গাড়িটা ড্রাইভার চালিয়ে যেতে লাগলো, আর মায়া আমার কাছে আসতে লাগলো। আমি কিছুটা তখন চেপে বসলাম, কিন্তু মায়া আস্তে আস্তে আমার একদম কাছে এসে আমার সাথে মিশে বসলো, আর আস্তে আস্তে বলল, কিছু হবে না, চুপ করে বসে থাকুন। তখন আমার একটা হাত মায়া ধরলো, আমি সাথে সাথে ছাড়িয়ে নিয়েছি। তখন মায়া রাগী দৃষ্টিতে তাকালো। আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। তখন মায়া আবার আমার হাতটি ধরলো, আর আস্তে আস্তে তার কোমর দিয়ে তার পেটে নিয়ে গেল, আর শক্ত করে ধরে রাখলো। তখন আমি বললাম, ড্রাইভার গাড়ি থামা, জলদি। তখন ড্রাইভার জলদি গাড়ি থামালো। আমি তাড়াতাড়ি নেমে গেলাম, সাথে জাহিদও নেমে গেল। তখন মায়ের আম্মু বলল, কি হলো, নেমে গেলে কেন বাবা? আন্টি আমার একটা কাজ আছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও তো বাবা। আচ্ছা ঠিক আছে, নিন 019331956 তারপর আমি সেখান থেকে চলে আসলাম। একটু দূরে এসে মনে মনে বললাম, কি সাংঘাতিক মেয়ে রে বাবা, এমন মেয়ে জীবনেও দেখি নাই। তখন জাহিদ বলল, কিরে, নেমে গেলি কেন এই মাঝ রাস্তায়? আরে এতদিন পর এখানে আসলাম, একটু ঘুরে ফিরে যাব তাই। আচ্ছা ঠিক আছে, চল। তারপর হাঁটতে লাগলাম। কিছুটা সামনে যাওয়ার পর দেখলাম আমির চাচা আসছে, তার বাসা আমার খালার বাসার সাথে। তখন আমি সামনে গিয়ে সালাম দিয়ে বললাম, কেমন আছো চাচা? তখন চাচা সালামের উত্তর দিয়ে বলল, আছি কোনো মতো ভালো, তুই কেমন আছিস? ভালো আছি চাচা। কোথায় যাও? একটু বাজারে যাচ্ছি। কেন বাজারে যাচ্ছ কেন? একটা ভিমবার আনতে যাচ্ছি। তুমি ভিমবার দিয়ে কি করবে? আর বলিস না, তোর চাচি আমায় বলে আমার দাঁত নাকি পরিষ্কার হয় না দাঁত বিরাজ করলেও, তাই এখন পেপসিডেন্ট দিয়ে দাঁত না বিরাজ করে এই ভিমবার দিয়েই বিরাজ করি। 100 লেবুযুক্ত ভিমবার, 1 নিমিষেই দাঁত পরিষ্কার। এটাই টিভিতে বললো গতকাল, তাই সেটা নিয়ে আসতে যাচ্ছি। আমি তো চাচার কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। তখন আমি মনে মনে বললাম, তোমার দাঁত পরিষ্কার হবে কিনা তা জানি না, কিন্তু দাঁত সবগুলো পড়বে এটা জানি। তারপর চাচার সাথে আর কিছু কথা বলে খালার বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। আর এদিকে মায়া আমি গাড়ি থেকে আসার পর ছটফট করতে লাগলো। তখন মায়া মনে মনে বলতে লাগলো, শয়তানটা আগেই নেমে গেছে, এখন আমি কি করে থাকবো? এক দেখায় সব কেড়ে নিয়ে গেছে, মনটাও নিয়ে গেছে সাথে করে। দেখি আম্মুকে কিছু বলে কাজ হয় কিনা। তখন মায়া তার আম্মুকে বলল, আচ্ছা আম্মু, তুমি কি দেখো না তোমার মেয়েটা কত বড় হয়ে গেছে, তবুও তুমি এখনো তোমার বাড়িতে রাখছো কেন? তো কোথায় রাখবো তোকে আমি? আমি যদি তোমার জায়গায় থাকতাম না, তাহলে ঝাড়ু দিয়ে মেরে বলতাম, দূর হ শয়তান, তোর জামাইয়ের কাছে যা, এখনো বসে আছিস কেন? তখন মায়ের আম্মু এটা শুনে হাসতে লাগলো আর বলল, তাই নাকি? আম্মু, আমি অনেক বড় হয়েছি, আর আমার বরকে তো খুঁজে বের করেছি, তাহলে তাড়াতাড়ি বরের কাছে পাঠানোর ব্যবস্থা করো। কে বললো তুই বড় হয়েছিস? তুই এখনো অনেক ছোট, আর একটু বড় হয়ে নে, তারপর না হয় চিন্তা করা যাবে বিয়ের। তোমার কাছে বড় হতে হতে আমি বুড়ি হয়ে যাব,
তাহলে তুমি এখন আমায় বিয়ে দেবে না? না, আর একটু বড় হয়ে নে, তারপর তোর বিয়ে দেব, এখন না। শোনো আম্মু, তোমার যদি সাহস থাকে, তুমি যদি আমার আব্বুর স্ত্রী হয়ে থাকো, তাহলে আমায় 1 সপ্তাহের মাঝে আমার বিয়ে দিয়ে দেখাও। আল্লাহ, তুমি এ কেমন মেয়ে দিলা? আল্লাহ বলছে মেয়েটা খুবই ভালো, তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় কর। দেখো মা, আর পাগলামি করিস না, কিছুদিন যাক, তারপর না হয় বিয়ে দেব, আর ওই ছেলের সাথেই তোর বিয়ে দেব। তখন মায়া মন খারাপ করে বলল, ঠিক আছে, তাহলে একটু তাড়াতাড়ি করো, আমি এখনই থাকতে পারছি না দেখার পর থেকে। আচ্ছা, তুই এখন চুপ করে বসে থাক। দাঁড়াও, একটা গান বলে নেই। শাশুড়ি, আপনার বৌমা লইয়া যান তাড়াতাড়ি, এমন কিউট বৌমা কেন এখনো থাকে বাপের বাড়ি। হায় রে পাগলি মেয়ে আমার। এদিকে আমি খালার বাসায় এসে দেখি খালা বাইরে যাওয়ার জন্য বের হচ্ছে। তখন আমায় দেখে খালা বলল, এসে গিয়েছিস তুই? আমি তো মনে করেছি আসবি না। কি যে বলো, আমি আসবো না আমার খালার কাছে? এটা কি হয়? তা তো দেখছি, কতবার আসিস, কোনো কাজ ছাড়া তো কখনো আসিস না, এসেই তো যাওয়ার জন্য পাগল হয়ে যাস। আচ্ছা, এবার 5 দিন থাকবো, হয়েছে? আর লিমা কোথায়? লিমা একটু মার্কেটে গেছে তার বান্ধবীদের সাথে, চলে আসবে কিছুক্ষণ পর। আচ্ছা, টাকাগুলো নিয়ে এসেছিস তো? নিয়ে আসছি, এই ব্যাগের মাঝে আছে। আচ্ছা, এর টাকা এখন তোর কাছে রাখ, আর কাপড়ের ব্যাগ এখানে রেখে চল তো আমার সাথে একটু, মাস্টারের বাসা যাব। কিসের জন্য যাবে খালা? আমাদের এই জায়গাটা নিয়ে একটু সমস্যা হয়েছে, তার কাছ থেকে কিনেছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর আমি জাহিদ খালা মিলে যেতে লাগলাম বাসাটা। একটু দূরে 5 মিনিট হাঁটার পর চলে গেলাম বাসার সামনে। যাওয়ার পর দেখলাম আমি যে গাড়িতে আসলাম সেই গাড়িটা এখানে। তখন মনে হলো মায়ার আম্মু, তো বললো এখানে নাকি আসবে। তখন জাহিদ বলল, দোস্ত, এই গাড়িটা এখানে? এটাই তো তাদের বাড়ি। তারপর আমরা ভিতরে চলে গেলাম। তখন খালা বলল, আচ্ছা, তুই এইখানেই দাঁড়া, আমি জিজ্ঞেস করে আসি মাস্টার সাহেব বাসায় আছে কিনা। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তখন খালা একটু ভিতরে চলে গেল। তখন আমরাও একটু ভিতরে যেতে লাগলাম। তখন দেখতে পেলাম মায়া একা সোফায় বসে 2 গালে হাত দিয়ে বসে আছে নিচের দিকে তাকিয়ে। তখন আমি মনে মনে বললাম, এর থেকে একটু দূরে থাকতে হবে। গাড়িতে বসে যা করলো, বাবা কি সাংঘাতিক মেয়ে, আমি তো ভয় শেষ। তখন জাহিদ বলল, দোস্ত, ওই দেখ মেয়েটা, চল একটু কথা বলে আসি। দরকার নেই, চল, এই মেয়ে দেখলে বিপদ। আরে কিসের বিপদ? কার বিপদ? কবে বিপদ? তুই সেটা বুঝবি না, চল। তুই যা, আমি কথা বলে আসি। তাহলে তুই থাক, আমি যাই। এই বলে চলে আসছিলাম। তখন মায়া আমায় দেখে ফেলে আর বলে, এই তুমি দাঁড়াও, কোথায় যাও? শয়তান মেয়ে দেখে ফেলছে, আর দাঁড়িয়ে থাকা যাবে না, জলদি যেতে হবে। এই বলে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। বাসার বাইরে আসার পর মায়া দৌড়ে এসে আমার হাত ধরে টেনে তার বাসার পিছনে নিয়ে গেল আর গাছের সাথে চেপে ধরে বলল, কি হলো, পালিয়ে যাচ্ছ কেন? তুমি জানো না তোমায় আমি কতটা ভালোবাসি? গাড়িতে তা বলছো না? কি বলছেন এগুলো? দেখা হলো আজ 1 ঘন্টা হলো, আর এর মধ্যে ভালোবেসে ফেললেন, এটা কি করে? সেটা যেভাবেই হোক না কেন, আমি তোমায় ভালোবাসি, আর আমি মনে কথা চেপে ধরে রাখতে পারি না, যা বলি সরাসরি বলি। চলো, এখন আমি তোমায় প্রপোজ করব, তুমি তা মেনে নেবে। আমি আপনাকে জীবনে ভালোবাসবো না। এখন আপনি আবেগের মাঝে আছেন, তাই উল্টো পাল্টা বলছেন। যখন আবেগ ফুরিয়ে যাবে তখন আর এই ভালোবাসা থাকবে না। এই, তুমি কি আমায় গ্যাস সিলিন্ডারের বোতল পেয়েছিস যে শেষ হয়ে যাবে? আমার পা থেকে মাথা পর্যন্ত দেখতো কোন দিক দিয়ে আবেগ লেখা আছে, চল দেখা। দেখুন, একদিনে কখনো ভালোবাসা হয়নি, আর আমি আপনাকে ভালোবাসি না, আর ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসবি না বল? আমার আপনাকে পছন্দ না, তাই। তুই পছন্দ না করলেও আমি পছন্দ করি তোকে, আমায় ভালোবাসতে হবে, ব্যাস। না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না।
দেখ মাথা গরম করাস না, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলছি। এখনো সময় আছে, আমায় মেনে নে। আমি কিছু বলতে যাব তখনই জাহিদ আমায় ডাকতে লাগলো। তখন আমি বললাম, ছাড়েন আমায়, আমি চলে যাব। আমার প্রপোজ একসেপ্ট করলে ছেড়ে দেব। এটা কখনো সম্ভব হবে না, আমি আপনাকে ভালোবাসি না। তাহলে তুমি আমায় ভালোবাসবে না? না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। তখন মায়ের সাথে সাথে মাটিতে বসে পড়লো আর কান্না করতে করতে বলল, আমি আম্মুর কাছে বিচার দেব তোমার নামে। আম্মু এসে দেখে যাও তুমি আমায় নাকি ভালোবাসবে না। আমি তো মায়ের কান্না করতে দেখে অবাক হয়ে গেছি। তখন মনে মনে বললাম, কি পাগল মেরে বাবা। তখন মায়া বাচ্চাদের মতো বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আমি আর দাঁড়িয়ে না থেকে চলে আসতে লাগলাম। জাহিদ ডাকছিল, যেতে হবে। কিছুটা দূরে আসার পর হঠাৎ মায়া দৌড়ে এসে লাফ দিয়ে তার 2 পা দিয়ে পেছন থেকে কোমরে পেঁচিয়ে ধরে আমার গালে কামড় দিয়ে ধরলো আর বলতে লাগলো, ভালোবাসতেই হবে, না বাসলে আজ তোমার আপেল গাল আমি খেয়ে ফেলবো কামড় দিয়ে। আল্লাহ, তুমি এই কোন মেয়ের হাতে ফেললা আমারে? পুরাই পাগল। প্লিজ গালে কামড় দেওয়া ছাড়ো, প্রচন্ড ব্যথা পাচ্ছি। আমি পাগল, তবে সেটা তোমার হয়েছি। ছাড়বো না, আগে বলো আমায় ভালোবাসো। না, ভালোবাসতে পারবো না আমি তোমায়। তাহলে আমিও তোমার আপেল গাল ছাড়বো না, আজ কামড়ে খাবো। প্লিজ গালে কামড়টা ছাড়ো, ব্যথা পাচ্ছি। এটা আমার গাল, আপেল না। না, এটা আপেল, তোমার গাল না, আমি খাবো এটা। এই বলে আরো জোরে কামড় দিল। আমি মায়াকে ছাড়তে পারছি না, অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। গালে অনেক ব্যথা পাচ্ছি। তখন আমি বাধ্য হয়ে বললাম, আচ্ছা আমায় আজকের মতো সময় দাও, আগামীকাল বলবো। প্লিজ গালে কামড় দেওয়া ছাড়ো, ব্যথা পাচ্ছি। আমি তোমাকে আগামীকাল কোথায় পাবো তুমি যদি চলে যাও? কোথাও যাবো না, তোমার আম্মু চিনে কোথায় আমি আছি এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে এসে বলবে, সাথে গোলাপ ফুল নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, সব নিয়ে আসবো, এখন ছাড়ো, ব্যথা পাচ্ছি। তারপর মায়া কামড় ছেড়ে দিয়ে নেমে গেল আর আমি সেখানে 1 মিনিটও দাঁড়ালাম না। দিলাম এক দৌড় আর বললাম, লা ইলাহা, শয়তান নামছে, দৌড়ে পালা। আর জীবনের সামনে আসতাম না, আমি আগামীকাল সকালেই চলে যাব। তারপর জাহিদকে বলে দৌড়ে চলে আসলাম খালার বাসায়। এসে দেখি লিমা বসে আছে আর পিচ্চি 2টা ছেলে আসছে। তখন লিমা আমায় দেখে বলল, আরে ভাইয়া, তুমি কখন আসলে? আসছি আরো অনেকক্ষণ আগে। কি হয়েছে ভাইয়া, তুমি হাঁপাচ্ছ কেন? মনে হচ্ছে দৌড়ে এসেছো। একটা শয়তান ধরছিল, কোনো মতে ছুটে দৌড়ে চলে আসলাম। শয়তান? কিসের শয়তান? এটা তুই বুঝতে পারবি না, খুব সাংঘাতিক শয়তান এটা। তা তোমার গালে এটা কিসের দাগ? মনে হচ্ছে কেউ কামড়ে দিয়েছে। এই রে, ধরে ফেলছে। এখন কি বলি? সত্যি কথা বলা যাবে না, মান সম্মানের ব্যাপার, অন্য কিছু বলে কাটিয়ে দিতে হবে। তখন লিমা আবার জিজ্ঞেস করলো, কি হলো ভাইয়া, বলো। আসার সময় রেল স্টেশনে একটা পিচ্চি মেয়ে আসছিল আমার কাছে, তাকে কোলে নিয়েছিলাম জোর করে, তাই কামড় দিয়েছিল আর তাতেই দাগ হয়ে গেছে। ও, এই কথা। এক গ্লাস পানি আনতো, পানি পিপাসা পেয়েছে। আরে 2 ছেলেকে? আমার ছাত্র এরা। ও আচ্ছা, পানি নিয়ে আয় জলদি। তারপর লিমা চলে গেল পানি আনতে। তখন আমি ছেলে 2টার নাম জিজ্ঞেস করলাম। তখন ছেলে 2টা বলল তাদের একজনের নাম আরিফ আর একজনের নাম সুমন। তখন আমি বললাম, আচ্ছা সুমন, তুই কোন ক্লাসে পড়িস? আমি প্রথম শ্রেণী। আমিও প্রথম শ্রেণীতে পড়ি। গুড, ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করিস তোরা। আচ্ছা ঠিক আছে। তুই বড় হয়ে কি হতে চাস? আর আমি বড় হয়ে হেলিকপ্টারের পাখা চুরি করতে চাই, যাতে আমার ছোট্ট গাড়ির মোটরে বড় পাখা লাগাতে পারি। আমি তো সুমন আর আরিফের কথা শুনে অবাক হয়ে গেছি। হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। অজ্ঞান হওয়ার অবস্থার কথা শুনে তখন লিমা আসলো পানি নিয়ে। ভাইয়া, এই নাও পানি।
তখন আমি একটু পানি খেয়ে আর বাকি পানি মাথায় দিলাম আর লিমাকে বললাম, তোর ছাত্রদের ভবিষ্যতের পরিকল্পনা খুব ভালো দেখছি রে। বুঝতে হবে এটা কার ছাত্র। তখন আমি হেসে দিলাম লিমার কথা শুনে আর বললাম, তুই জানিস তোর ছাত্রদের ভবিষ্যতের পরিকল্পনা? জানি তো, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। ডাক্তার হবে? ওরে বাবা, আবার ইঞ্জিনিয়ার কোচু হবে, ডাক্তার হবে। তারা ভবিষ্যতের পরিকল্পনা করছে একজন হবে সাইকেল চালক, আরেকজন হবে হেলিকপ্টারের পাখা চোর। আমি এই বলে হাসতে লাগলাম। লিমা তো শুনে অবাক হয়ে গেছে আর আগে কচ করছে তার ছাত্রদের দিকে তাকিয়ে। তখনই জাহিদার খালা আসলো, আমায় এমন হাসতে দেখে বলল, কি রে, এমন পাগলের মতো হাসছিস কেন? কি হয়েছে? তখন আমি সব বললাম। তারাও হাসতে লাগলো। তখন লিমা তার ছাত্রদের নিয়ে চলে গেল। তখন আমি বললাম, খালা, জমির ব্যাপারে কি বললো? তুই গিয়ে নিয়ে আসবি কাল সকালে। আমি যেতে পারবো না, সকালে রান্না করতে হবে, আরো কিছু কাজ আছে। তুই গিয়ে আমার কথা বলবি, তোকে দলিল দিয়ে দিবি। আমি গেলে তো পাগল মেয়ে আমি ছাড়বে না। আমি শেষ যার ভয় পালিয়ে আসলাম তার কাছে আবার যেতে হবে। হায় রে কপাল। আচ্ছা, আমি খাবার দিচ্ছি, আয় খেয়ে যা। আর খাবার অ্যাটম বোম দাও, সেটাই খাই। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। খেয়ে বসে বসে ফোন টেপলাম। তখন আম্মু ফোন দিল। ফোন রিসিভ করার পর বলল, কিরে আমায় ভুলে গেলি? একটা ফোন দিলি না? নাম ভুলে যাইনি, মাত্রই এসে বসলাম। এত লেট হলো কেন যেতে? আসছি আরো আগে খালার সাথে একটু বাহিরে গিয়েছিলাম, তাই লেট হলো। ও আচ্ছা, এই কথা। তোর খালার কাছে ফোন নিয়ে দে তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তারপর খালার কাছে নিয়ে ফোনটা দিলাম। কিছুক্ষণ কথা বলে ফোনটা দিয়ে দিল। আমি আর কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। কেটে ফোনটা যেই পকেটে রাখতে যাব তখনই ফোনটা আবার বেজে উঠলো। তাকে দেখি অপরিচিত নাম্বার। তখন ফোনটা রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে সালামের উত্তর নিয়ে একটি মেয়ে বলল, আমার জান কি করে? আপনার জান কি করে সেটা আমি কি করে বলবো? গিয়ে দেখেন অ্যাটম বোম নিয়ে বসে আছে ছুঁড়ে মারার জন্য। সেটা ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করলে দেখতে পারবেন। সেখানে যান। ডাক্তারের কাছে যাব কেন? তুমিই তো আমার জান। তাহলে আমি বাইরে কেন? আপনার বুকের মধ্যে থাকার কথা। তুমি তো সেখানেই আছো, তাহলে জলদি চলে আসো। আমার বুকে লুকিয়ে ফেলি তোমায়, কেউ যাতে আমার কাছ থেকে নিতে না পারে। এত সাংঘাতিক পাগল মেয়ে এটার কেউ হতে পারে না মায়া ছাড়া। কি হলো, আসো, আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া। এই, তুমি আবার কল দিলে কেন? আমার জানের কাছে আমি কল দিব না তো কে দিবে? হয়েছে, রাখো। এখন আমি একটু দোকানের দিকে যাব। যাও, কথা বলতে বলতে যাও। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। তখন জাহিদকে বললাম, চল জাহিদ, একটু দোকানের দিকে যাই আর একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল, আমারও ভালো লাগছে না। তারপর খালার কাছে বলে বাসার বাইরে চলে আসলাম। তখন ফোনটা আবার বেজে উঠলো। তাকে দেখি মায়া ফোন করেছে। তখন আমি ফোন বন্ধ করে রেখে দিলাম। তারপর বিকেল পর্যন্ত ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। তারপর টিভি দেখতে দেখতে রাত 8টা ঘড়িতে বেজে উঠলো। রাতের খাবার খেয়ে আবার গিয়ে টিভি দেখতে লাগলাম। ফোনের কথা একটু মনে নেই। এদিকে মায়া এখনো আমার ফোন বন্ধ পেয়ে তার রুমে গিয়ে তার কাপড়গুলো বেগে ভরতে লাগলো। তখন তার আম্মু রুমে আসলো। খাবারের জন্য ডাকতে এসে দেখে মায়া তার কাপড় ব্যাগে ভরছে। তখন মায়ের আম্মু জিজ্ঞেস করলো, কি রে মা, এত রাতে তুই তোর কাপড় ব্যাগে ঢুকাচ্ছিস কেন? কি হয়েছে? আমি চলে যাব, আমার শাশুড়ির কাছে গিয়ে বলবো আমার বরটা ফোন বন্ধ করে রাখছে কেন, অনেক বকা দিতে বলবো। শুনছো মেয়ের কথা? তুই তোর শ্বশুর বাড়ির ঠিকানা পেলি কোথায়? জানি না তো কোথায় আমার শ্বশুর বাড়ি, কিন্তু খুঁজে বের করে ফেলবো। আল্লাহ, এই কেমন পাগল মেয়ে দিলাম আরে। ওই তুই রাখ তো কাপড়, চল খাবার খেয়ে আসবি। না, আমি খাবো না। আগে আমার শাশুড়ির ফোন নাম্বার দাও, আর নয়তো ঠিকানা দাও।
ঠিক আছে, তোর আব্বুকে বলবো এনে দিতে। দাঁড়াও, আমি আব্বুকে ফোন করে বলছি। তখন মায়া তার আব্বুকে ফোন দিল। তার আব্বু ফোন রিসিভ করার পর বলল, আব্বু তোমার কাছে আম্মু বললো শাশুড়ি ফোন নাম্বার আছে, দাও তো। একই রে, তোর মাথা কি গেছে নাকি? তোর আম্মু আর তুই তো তোর নানুর বাসায় আছিস, তাহলে ফোন নাম্বার দিয়ে কি করবি? আরে তোমার শাশুড়ির ফোন নাম্বার না, এই বুড়ির নাম্বার দিয়ে আমি কি করব? আমার শাশুড়ির ফোন নাম্বার দাও। তোর শাশুড়ি আমি কোথায় পাবো? তোকে কি বিয়ে দিয়েছি নাকি? আম্মু তো বললো তুমি নাকি আমার শাশুড়ির ফোন নাম্বারটা জানো। এই তোরা মা মেয়ে কি পাগল হয়ে গেছিস নাকি? তখন মায়ার আম্মু মায়ের কাছ থেকে ফোন নিয়ে বলল, আমি পাগল হইনি, তোমার মেয়ে পাগল হয়ে গেছে। কেন, কি হয়েছে মেয়ের? রেল স্টেশনে একটা ছেলেকে দেখে তোমার মেয়ে পছন্দ করে ফেলছে, আর সেই ছেলের জন্য পাগলামি করছে। তার শাশুড়ির ফোন নাম্বার খোঁজাখুঁজি করছে চলে যাওয়ার জন্য। তোমার মেয়ে নাকি এখানে থাকবে না, শ্বশুর বাড়ি চলে যাবে। তখন মায়ের আব্বু এই শুনে হাসতে লাগলো আর বলল, তাহলে আমার মেয়ে এই জন্য পাগলামি করছে? ঠিক আছে, ছেলে দেখতে কেমন? ছেলে দেখতে মাশাআল্লাহ, তোমার মেয়ের পছন্দ আছে বলতে হবে। তাহলে আর কি বলবো, আলহামদুলিল্লাহ। মেয়ের যখন পছন্দ হয়েছে, তোমার যেহেতু পছন্দ হয়েছে, ছেলের বাসার ঠিকানা খুঁজে বের করো, তাহলে মেয়েকে তার মনের মানুষের কাছে দিয়ে দেই। এতই যখন পাগলামি করছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ছেলের পরিবারের খোঁজ নিচ্ছি। আর তোমার মেয়েকে বোঝাও, তোমার মেয়ে এখনই কাপড় ব্যাগে ভরে রেডি হয়ে চলে যাচ্ছে। কি এখনই চলে যাচ্ছে? দাও তো মায়ের কাছে ফোনটা। দিচ্ছি, কথা বলো। তখন মায়ের আম্মু মায়ের কাছে ফোনটা দিল আর মায়ের আব্বু বলল, কি রে মা, কি শুনলাম তুই নাকি এখনই ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছিস? শোন, চিন্তা করিস না, আমি তোকে ওই ছেলের সাথে বিয়ে দিব। আমার মন ঘুম সব একদিনে কেড়ে নিয়েছে। তুমি যতক্ষণ না আমায় বিয়ে দাও ততক্ষণই পাগলামি চলবে। এ নাও, আম্মুর সাথে কথা বলো। এটা বলে মায়া তার আম্মুর কাছে ফোন দিয়ে দিল। আর মায়ের আম্মু তখন বলল, দেখছো তোমার মেয়ে কেমন পাগলামি করছে। বুঝতে পারছি। কোনো মতো সামলে রাখো, আর ছেলেটার পরিবারের খোঁজ খবর তাড়াতাড়ি নাও। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার খেয়ে নিয়েছো? যাও, এখন মেয়েকে নিয়ে খাবার খেয়ে আসো। তারপর ফোন কেটে দিল। তখন মায়ের আম্মু মায়াকে বলল, চলো এখন খাবার খেয়ে নিই, আমি আগামীকাল ছেলেটার খোঁজ নিচ্ছি। আমি খাবো না খাবার, তার ফোন যখন খুলবে আমি কথা বলে তারপর খাবো। চলো তো, আর ভালো লাগছে না। তখন মায়ের আম্মু জোর করে মায়াকে নিয়ে গেল খাবার খাওয়ার জন্য। তারপর মায়া অল্প কিছু খেয়ে তার রুমে এসে শুয়ে পড়ল আর মনে মনে বলল, শয়তান, তোকে একবার কাছে পেয়ে নেই, তারপর বোঝাবো ফোন বন্ধ করে রাখা, তাই না? একবার কাছে পেয়েই নেই, কিন্তু এখন ঘুমাবো কি করে? সবই তো কেড়ে নিয়েছে, কষ্ট করে ঘুমাতে হবে। তারপর মায়া এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ল। সকালে আমি উঠে দেখলাম মাত্র ঘড়ির কাঁটায় 7টা বাজে। তখন জাহিদকে ডেকে উঠে বললাম, জাহিদ জলদি চল, এখনই গিয়ে দলিল আনতে হবে, সময় নেই। কয়টা বাজে দেখ তো? এখন সকাল 7টা বাজে। এত সকালে কেউ কারো বাসায় যায়? শুয়ে থাক, এখনো কেউ হয়তো ঘুম থেকে ওঠেনি। উঠেনি বলেই তো যাবো, এখন জলদি চল। এই বলে ফ্রেশ হয়ে জাহিদকে নিয়ে বেরিয়ে চলে আসলাম। তাদের বাসার সামনে যাওয়ার পর বুকটা ধুকধুক করতে লাগলো। মায়ের ভয়ে মায়া যদি দেখে তাহলে ছাড়বে না রাজ। তখন আস্তে আস্তে তাদের বাসায় যেতে লাগলাম। কিছুটা সামনে যাওয়ার পর দেখি মায়া দাঁড়িয়ে আছে। তখন জলদি লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর মায়া ভিতরে চলে গেল আর তখনই মাস্টার উনি বেরিয়ে আসলেন। তখন আমি জলদি দৌড়ে তার সামনে গেলাম, গিয়ে সালাম দিলাম। সালামের উত্তর নেওয়ার পর বলল, বলো কিসের জন্য এসেছো তোমরা? জি, আমি নরিন খেলা পাঠিয়েছি দলিলের জন্য। ও চিনতে পারছি, কিন্তু দলিল তোমাকে 11টার দিকে এসে নিয়ে যেতে হবে, এখনো আমার কাছে আসেনি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, খালা এসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 11টার দিকে আসতে বলবে, তাহলেই হবে। এই বলে
মাস্টার সাহেব চলে গেল। অন্যদিকে তখন জাহিদ বলল, হারামি, তোরে আগেই বলছি এত সকালে যাওয়ার দরকার নেই, তবুও শুনলি না। শুধু শুধু ঘুম নষ্ট করে আসছি। চল এখন। আচ্ছা চল তাহলে যাওয়া যাক। তারপর তাদের বাসা থেকে বেরিয়ে আসলাম। তখন আমি বললাম, দোস্ত, যেহেতু আগেই উঠে গেছি, চল সামনে একটা বাগান আছে, সেখান থেকে একটু হেঁটে আসি। জাহিদ মাথা নেড়ে হ্যাঁ বলল। বাগানটা ছিল এই মাস্টার সাহেবের বাসার আরো সামনে। তখন হাঁটতে হাঁটতে যেতে লাগলাম। কিছুটা সামনে যাওয়ার পর মনে হলো আমাদের পেছনে কেউ আছে। তখন পেছনে তাকিয়ে দেখি মায়া তার হাতে ব্যাগ নিয়ে রেডি হয়ে আসছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। তখন আমি মনে মনে বললাম, কি ব্যাপার, এই মেয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে কোথায় যায় এত সকালে? তখন জাহিদ বলল, কি ব্যাপার, এই মেয়ে আমাদের পিছনে আসছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। চল তো আর একটু সামনে গিয়ে দেখি আমাদের পিছে আসে কিনা। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমি আর জাহিদ হেঁটে কিছুটা পথ যাওয়ার পর পেছনে তাকিয়ে দেখি নাই। তখন মনে করলাম চলে গেছে, কিন্তু তখন দেখি আমার পাশে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, এই তুমি কোথায় যাচ্ছ? আমাদের পিছন পিছন কই যাও? তুমি যেখানেই যাও আমিও সেখানেই যাব। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি, আমি তোমার সাথে যাব। আমি তো অবাক হয়ে গেছি মায়ের কথা শুনে। তখন আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাসায় যাও। না, আমি যাব না। আমি তোমাকে ভালোবাসি আর তোমার সাথে থাকবো। এখান থেকে কোথাও যাব না। না, আমি পালিয়ে আসছি বাসা থেকে। চলো এখন বিয়ে করে তোমার বাসায় নিয়ে যাও। আমি তোমাকে বিয়ে করব না, বাসায় নিয়েও যাব না। তুমি তোমার বাসায় যাও। না, আমি যাব না। আমি তোমাকে ভালোবাসি, আমায় তোমার সাথে নিয়ে চলো। দেখো, বিরক্ত করো না, তোমার বাসায় যাও। আমি তোমাকে ভালোবাসি না। এই বলে আমি হাঁটতে শুরু করলাম। তখন মায়া পিছন থেকে বলল, ভালোবাসো না বললেই হলো? আমি তোমাকে ভালোবাসি আর তুমিও গতকাল বলছো আমায় ভালোবাসো। তখন আমি থেমে বললাম, গতকাল আমি এমনি বলছি। আমি তোমার হাত থেকে ছোটার জন্য এখন চুপ করে যেভাবে আসছো সেভাবে চলে যাও। এই বললেই হলো? আমি কোথাও যাব না এখন। এত কষ্ট করে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে পালিয়ে আসছি কি আবার ফিরে যাওয়ার জন্য? চলো তোমার বাসায় নিয়ে চলো আমার বিয়ে করে। কেমনটা লাগে বলেন তো এখন? এর মাথায় মনে হয় সব তার ছেঁড়া, তাই এমন পাগলামি শুরু করে দিয়েছে। তখন আমি মায়ের হাতে ধরে কিছুটা সামনে দিয়ে এসে বললাম, সোজা তোমার বাসায় যাও। এক পাও যাব না আমি। তোমার বাসায় নিয়ে যাও। না, তোমাকে আমার বাসায় নিয়ে যাব না। তাহলে আমিও যাব না আমার বাড়ি, আমি যাব তোমার বাড়ি। কেন পাগলামি শুরু করে দিচ্ছ? তোমাকে যে অনেক ভালোবাসি, তোমার পাগলি হতে চাই। আমার এমন পাগলি লাগবে না, তুমি বাসায় যাও, আমাদের পিছনে আসবে না। এই বলে আমি হাঁটতে লাগলাম। কিছুটা দূরে এসে একটু পিছনে তাকিয়ে দেখি মায়া আসছে আমার পিছনে। যাইনি। তখন আমি বললাম, তোমাকে না বললাম আমার পিছনে আসবে না? তখন মায়া আমায় বলল, আমি আসবো, 100 বার আসবো। আমি আমার বরের পেছনে আসছি, তার বাসায় যাব। তা তোমার কি? বুঝতে পারছি, একে মাইন্ড না দিলে ঠিক হবে না। এই বলে আমি মায়াকে যেই চড় দিতে যাব তখনই মায়া তার দুই গালে হাত দিয়ে ধরে রাখলো আর বলল, এমন তুলোর মতো নরম গালে কেউ চড় দেয়? দিলে কয়েকশত চুমু দাও, চড় দিলে ব্যথা পাবো। তুমি যাবে কি না বলো? না, আমি যাব না। যাবে না তাহলে তুমি? না, আমি যাব না। আমি তোমার সাথে যাব। তখন আমি মায়ের চুল ধরে কিছুটা নিচু করে দিলাম, পিঠে ঘুষি, আর বললাম, শয়তান মেয়ে, তোর ঘাট থেকে এখন সব ভূত নামাবো। আমার সাথে যাবি তাই না? দাঁড়া, তোর যাও আমি বের করছি। এই বলে মায়ের পিঠে ঘুষি মারতে লাগলাম আর মায়া বলতে লাগলো তাকে ছেড়ে দিতে। এদিকে যাই চুপ করে আমাদের এসব দেখছিল। তখন মায়াকে মারতে দেখে দৌড়ে এসে ছাড়িয়ে নিল আর বলল, কি করিস, মেরে ফেলবি নাকি? কি করবো বল? এত করে বলছি তবুও কথা শুনে না, তাই বাধ্য হলাম। তাই বলে মারতে হবে? তোকে ভালোবাসে বলেই তো বাড়ি ছেড়ে চলে আসছে। দেখ, জ্ঞান দিবি না।
কিছু বললে তোকেও এখন মারবো। এদিকে মায়া বসে বসে কান্না করছে। তখন আমি বললাম, এখন বাসায় যাও, আর পিছু নিবে না, বলে দিলাম, মনে থাকে জানো। মায়া কান্না করছে, কিছু বললো না। তখন আমি জাহিদকে বললাম, চল এখন সামনে যাওয়া যায়। তখন আমি আর জাহিদ যেতে লাগলাম। কিছুটা দূরে যাওয়ার পর জাহিদ বলল, দেখ দোস্ত, এই মেয়েটার সাথে কাজটা ভালো করিস নাই, মারা ঠিক হয়নি তোর। মেয়েটা না হয় বুঝতে পারছে না, তুই বুঝিয়ে বাসায় দিয়ে আসতি তবু হতো, কিন্তু তোর মারা ঠিক হয়নি। এখন গিয়ে যদি নারী নির্যাতনের মামলা দেয়। ঠিক বলছিস, আমি তো এটা আগে ভেবে দেখিনি। ওটা তখনই মায়া দৌড়ে এসে পেছন থেকে লাফ দিয়ে ধরলো, আর তার দুই পা দিয়ে কোমর পেঁচিয়ে ধরে হাত দিয়ে আমার মাথায় ধরে গালে কামড় দিয়ে ধরলো, আর বলল, আমায় বাসায় পাঠিয়ে দিবা তাই না? আবার আমায় মারছো, দেখো এবার আমি কি করি। এই বলে মায়া আরো জোরে আমার গালে কামড় দিয়ে ধরলো। আমার প্রচন্ড ব্যথা করতে লাগলো। আমি বললাম, উফ বাবা, ব্যথা পাচ্ছি, ছাড়ো, কামড়টা ছাড়ো, প্লিজ প্লিজ। তখন মায়া কামড় দিয়ে ধরে বলল, আমারে মারার সময় আমি ব্যথা পাইনি বুঝি, আমি ছাড়বো না। এখন বলো আমায় বিয়ে করবে কিনা? যদি এখন বিয়ে করে বাড়িতে নিয়ে যাও তাহলে ছাড়বো। আমি কখনো বিয়ে করব না তোমাকে, ছাড়ো আমায়। তখন মায়া আরো জোরে কামড় দিয়ে ধরে রাখলো। প্রচন্ড ব্যথা করতে লাগলো, মনে হচ্ছে এখনই গালটা কেটে ছিঁড়ে নিয়ে আসবে। তখন আমি জাহিদকে বললাম, জাহিদ, এটাকে আমার ঘাট থেকে নামা, এসে জলদি। আমি পারবো না, যখন তুই মারছিস তখন ব্যথা পাইনি বুঝি, তাহলে আমি এখন বাধা দেব কেন? তোদের ঝগড়ার মাঝে আমি আসতে পারবো না। শালা তুই আমার বন্ধু না হারামি? যা বলার বল, আমি কিচ্ছু করতে পারবো না। এদিকে ব্যথা আরো বাড়তে লাগলো। তখন আমি বললাম, মায়া প্লিজ ছাড়ো, অনেক ব্যথা করছে। আগে বলো আমার শর্তে রাজি, তাহলে ছাড়বো। জীবনও না, আমি কখনো রাজি হব না। তাহলে তোমার আপেল গাল আজ শেষ। এই বলে আরো জোরে কামড় দিল। ব্যথা কিছু বলতেও পারছি না। তখনই পেছন থেকে কেউ ডাকলো। তাকিয়ে দেখি মায়ের আম্মু। তখন বলল, ওই শয়তান মেয়ে, তুই বাড়ি থেকে না বলে ব্যাগ নিয়ে চলে আসছিস কেন? আর এত বড় মেয়ে হয়ে এমন কাঁধে চলে আসছিস কেন? নেমে আয়। তখন আমি বললাম, আন্টি পরে জিজ্ঞেস করবে, আগে আমার কাঁধ থেকে নামান, কামড় ছাড়ান। তখন মায়ের আম্মু এসে মাকে টানতে লাগলো, কিন্তু এতটাই শক্ত করে ধরে রেখেছে যে ছাড়াতে পারছে না। এদিকে আরো ব্যথা করছে আমার গাল। তখন আমি মাকে বললাম, মা ঠিক আছে, আমি সব রাজি, এখন কামড়টা ছাড়ো প্লিজ, ব্যথা করছে। এটা বলার সাথে সাথে মায়া কামড় ছেড়ে দিল আর বলল, আম্মু তুমি একটু তাড়াতাড়ি দূরে যাও, গিয়ে চোখ বন্ধ করে রাখো, আমাদের একটা কাজ আছে। তখন মায়ের আম্মু সাথে সাথে দূরে চলে গেল, আর মায়া তখন আমার ঠোঁট দুটি তার দখলে নিয়ে নিল। জাহিদ এটা দেখে দৌড়ে অন্যদিকে চলে গেল। আমি তো মায়ের কাণ্ড দেখে অবাক হয়ে গেছি। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, শুধু শুধু এতটা কষ্ট দিলে আমায়, আর নিজেকেও আগে বললেই হতো। আমি কিছু না বলে আমার ফোনটা বের করে ক্যামেরায় গোলটা দেখলাম, একদম দাগ হয়ে গেছে আর কেটে গেছে। তখন আমি বললাম, এটা কি করলে তুমি? গালটা কেটে গেছে, এখন দেখছো দাগ হয়ে গেছে। খুব ভালো হয়েছে, এখন সারা জীবন মনে থাকবে তুমি রাজি হওনি বলে আমি তোমার গালে কামড় দিয়ে এমন করেছি। শয়তান মেয়ে। শয়তান তবে তোমার হয়েছি, পাগল হলেও তোমার হয়েছি, তবুও তো বউ তোমার হয়েছি। তখন মায়ের আম্মু আসলো, সাথে মাস্টার সাহেব আসছে, এসে বলল, কে তুই এমন না বলে বাড়ি থেকে পালিয়ে আসলি কেন? আসছি আমার বরের সাথে শ্বশুর বাড়ি যাবো বলে। শ্বশুর বাড়ি? তোর আবার বিয়ে কবে হলো? আর তোর বর কোথায়? বিয়ে হয়নি, হবে। আর এই যে এটা আমার বর। কি বলছিস তুই এগুলো? তখন মায়ের আম্মু বলল, আসলে হয়েছে কি, মায়া এই ছেলেকে পছন্দ করে আর বিয়ে করার জন্য পাগলামি শুরু করে দিয়েছে। ও এই কথা? তাই এটা বললেই তো হয়, আমরা সবাই কথা বলে বিয়ের দিন ঠিক করতাম।
কে শোনে কার কথা? আমি বলছি তবুও ব্যাগ নিয়ে পালিয়ে আসছে, পাগলি মেয়ে। এ তো দেখি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, মায়ের আব্বুকে আমি আসতে বলছি, আর তুমি তোমার আব্বুকে বলো একটু আসতে। আচ্ছা ঠিক আছে, আমি আজ ফোন করে বলে দিব আসতে। তোমার আব্বুর ফোন নাম্বার দাও। তারপর আমি আমার আব্বুর ফোন নাম্বার দিলাম, আর তখন মায়ের আম্মু বলল, তোমার আব্বু কি করে? আমার আব্বু সরকারি একটা অফিসে জব করে ম্যানেজার হিসেবে। আচ্ছা ঠিক আছে, আর তুমি কি করো? আমি ইন্টারে পড়াশোনা করি, তার পাশাপাশি টিউশনি করি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলছি। তখন মায়া তার আম্মুকে বলল, যাবে মানে? কোথায় যাবে? আমিও সাথে যাব। তখন মাস্টার সাহেব বলল, তার আব্বু আম্মুকে নিয়ে আসতে যাবে তোর সাথে বিয়ে কথা বলতে। ঠিক আছে, যদি গতকালের মাঝে না আসে তাহলে আমি আবারও পালিয়ে যাব, এই বলে দিলাম। চিন্তা করিস না, আসবে। তারপর মায়া তার আম্মু মাস্টার সাহেব চলে গেল। যাওয়ার সময় মায়া বারবার পেছনে তাকাচ্ছিল। আমি তখন আর দাঁড়িয়ে না থেকে চলে আসতে যাব, তখন দেখি জাহিদ নাই। তখন জাহিদকে খুঁজতে লাগলাম। কিছুটা দূরে গিয়ে দেখি জাহিদ বসে আছে আর একা একা বলছে, শালা, মনটাকে কচু গাছের ডালের সাথে বেঁধে ফাঁসি দেওয়া দরকার। আমার সব বন্ধু রিলেশন করছে আর আমি কিনা সিঙ্গেল। থাক, আফসোস করে লাভ নেই। এই দুঃখে গানটা গাওয়া যাক। আমি কিছু বলতে যাব, আর কিছু বললাম না। দেখি কি গান গায়। তখন জাহিদ গাইতে শুরু করলো, যদি থাকে নসিবে আপনায় আপনি গার্লফ্রেন্ড আসিবে, জোর করে প্রেম করতে যেও না, এ যে বাস খাওয়ার সম্ভাবনা। এতটুকু বলেই থেমে গেল আর হাসতে লাগলো। তখন আমি বললাম, ভালোই তো গান শিখলি। ধন্যবাদ। তা তোদের রোমান্স করা হয়েছে? হয়েছে। এখন চল বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমরা বাসায় চলে আসলাম। এসে খালাকে বললাম 11টায় তাকে যেতে বলছে। তখন খালা বলল যাবে। তারপর আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর খালা এসে খাবার খাওয়ার জন্য বলে গেল। খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর সারাদিন রুমে বসে কাটিয়ে দিলাম। রাতে বসে টিভি দেখছি। তখন কেউ বাসার গেটের মাঝে জোরে শব্দ করলো। কেউ মনে হয় আসছে। গেট বন্ধ, তাই আসতে পারছে না। আমি উঠতে যাব, তখন খালা চলে গেল। আমি আর না উঠে বসে রইলাম। কিছুক্ষণ পর আম্মুর কণ্ঠ শুনতে পেলাম, কিন্তু আমি তো আম্মুকে কিছু বলিনি। মনে হলো আম্মুই বাসায় আসছে। আমি দেখার জন্য রুম থেকে বের হয়ে দেখি সত্যি আম্মু আসছে, সাথে আব্বু। আমি দেখে অবাক হয়ে গেছি। তখন আম্মু বলল, কি শয়তান পোলা, আমাদের না জানিয়ে বৌমা ঠিক করে ফেলছিস। তুমি কার কাছে শুনলে? আমি তো কিছুই বলিনি। তুই না বললেও তোর খালা বলেছে, আর বৌমা নিজে আমায় ফোন করে বলেছে। ভালোই হয়েছে, আর কষ্ট করে আমায় মেয়ে খুঁজতে হলো না। তা মেয়ের বাবা কি করেন? আমি কিছু বলার আগে খালা বলল, মেয়ের বাবা এনআরবিসি কোম্পানির মালিক। তারা তো অনেক বড় লোক। এনআরবিসি কোম্পানি বাংলাদেশে বিজনেসে থাকা 2য় নম্বর। তারা রাজি হয়েছে? তারা রাজি। আগামীকাল গিয়ে বিয়ের ডেট ফাইনাল করবে। আচ্ছা ঠিক আছে। তখন আমি বললাম, আচ্ছা খালা, তুমি জানলে কি করে তাদের বিষয়ে এত কিছু? আমি জানবো না তো কে জানবে? আমি অনেক আগে থেকে জানি। আর আজ 11টায় যাওয়ার পর আমায় তোর ব্যাপারে সব বলেছে। জিজ্ঞেস করেছে তোর আব্বুকে, বলেছে নিয়ে আসতে। আমি এখন তোর আম্মুকে সব বলি আর আসতে বলি। ও আচ্ছা, এই কথা। আচ্ছা, তোর গালে কি হয়েছে? কে কামড় দিল রে তোকে? তখন খালা বলল, সত্যি তো, আমি এতক্ষণ দেখিনি। কে কামড় দিল? এখন কি বলি, সত্যি কথা তো বলা যাবে না, যে কোনো কিছু বলে কাটিয়ে দিতে হবে। তখন আমি বললাম, কিছু না, একটু ব্যথা পেয়েছি। এখন চলো খাবার খাবো, খিদে পেয়েছে। দেখে চলতে পারিস না? আচ্ছা, এখন এগুলো থাক, খাবার দিচ্ছি, খেতে আয়। তখন
তখন আম্মু আব্বু গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে গিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বসে আছি, তখন লিমা আসলো। তখন জাহিদ আমি লিমা বসে আড্ডা দিতে লাগলাম। দুপুরে গোসল করে বসে আছি, তখন আম্মু বললো তাদের বাসায় যেতে হবে। তখন রেডি হয়ে সবাই মিলে চলে গেলাম। গিয়ে সবাই বসে আছি। কিছুক্ষণ পর মায়ের আম্মু আব্বু মাস্টার সাহেব বসে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর মায়াকে আব্বু আম্মুর সামনে নিয়ে আসলো। সুন্দর করে সেজে আসছে। মায়া এমনিতেই সুন্দর, তার উপর আবার আজ শাড়ি পরে আসছে, লাল শাড়ি। আমি তো দেখে হা করে তাকিয়ে আছি। তখন আম্মু মুখটা বন্ধ করে দিল। সবাই মিলে বিয়ের ডেট ফাইনাল করতে লাগলো। ওহো, মায়া কিসে পড়ে বলতে ভুলে গেছি। মায়াও ইন্টারই পড়ে। তখন মায়ের আব্বু আমার আব্বুকে বলল, বিআই মশাই, তাদের পরীক্ষার তো আর বেশি দিন নাই, 1 মাস আছে। আমি চাইছিলাম কি পরীক্ষার পর না হয় বিয়ে হবে। আমিও তাই ভাবছি, পরীক্ষার পর না হয় বিয়ে হবে। আলহামদুলিল্লাহ, তাহলে এই কথাই রইল। আমাদের পরীক্ষার আর 1 মাস আছে, তাই সবাই মিলে এটাই সিদ্ধান্ত নিল পরীক্ষার পর বিয়ে হবে। সবাই রাজি হলো, মায়াও রাজি। তখন মায়া বলল, আমি আমার বরের সাথে কিছু কথা বলতে চাই, নিয়ে যেতে পারবো? নিয়ে যাও মা। নীরব, যা কথা বলে আয়। তখন মায়া আমার একটা রুমে নিয়ে আসলো আর এসেই দরজা বন্ধ করে দিল। সে ঘরে একটা টিভি ছিল, সেটা চালু করে একটা গান চাললো। গানটি হচ্ছে দিলবার দিলবার। আর মায়া লাফিয়ে বলে উঠলো, ইয়াহু, আমি তোমাকে পেয়ে গেছি, কত খুশি লাগছে আমার। আচ্ছা চলো, এই খুশিতে এখন আদর করবে। কি পাগল হয়ে গেল নাকি? এখন কিচ্ছু করতে পারবো না, সব বিয়ের পর। তা বললে হবে না, আমায় এক্ষুনি আদর করতে হবে। যেহেতু আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে আর কোনো সমস্যা নেই। আগে বিয়ে হোক, তারপর সব হবে, এখন না। আমি এত কথা শুনতে চাই না। তোমার ঠোঁটের লোভ আমি প্রথম দিন থেকে সামলাতে পারছি না। কখন খাবো এটা ভাবছি। আজ সব আদর করতে হবে। আমি পারবো না এখন কিছু করতে, আমি গেলাম। আমি এই বলে চলে আসতে যাব, তখন মায়া আমায় টেনে জড়িয়ে ধরে কিস করতে লাগলো আর আস্তে আস্তে কাটে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন আমার বুকের উপর বসে ঠোঁটগুলো খেতে লাগলো। আপনারা সবাই এখনো বসে আছেন, দেখছেন এখানে ইতিহাস হতে যাচ্ছে, তবুও বসে আছেন। চলুন আমরা চলে যাই, তারা দুইজন ইতিহাসে আছে, ডিস্টার্ব করে লাভ নেই। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।